সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখানে আসো আশা করি ভালোই আছো আর সুস্থ আছো। তো আমি কলিঙ্গাল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আমি আজ তোমাদের নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের প্রথম অধ্যায় আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন সম্পর্কে কিছুটা আলোচনা করব। তো তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। আজকে আমাদের আলোচ্য বিষয় পঞ্চম অধ্যায় আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন এবং কিভাবে গঠিত হয়, কিভাবে গঠিত হয় এবং কিছু বৈশিষ্ট্য, এদের বৈশিষ্ট্য বা আয়নিক বন্ধন, আমরা আয়নিক বন্ধনটা আছে যখন আমরা দেখতে পাই ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে প্রক্রিয়ায় যৌগ গঠন করে সেই প্রক্রিয়াটা হচ্ছে আয়নিক। এই প্রক্রিয়াটা হচ্ছে আয়নিক বন্ধন। আর আয়নিক বন্ধনযুক্ত যৌগকে বলা হয় আয়নিক যৌগ। তা আমরা জানি ধাতুগুলো আয়নিকরণ শক্তি মান সবচেয়ে কম, তো এরা ইলেকট্রন দান করে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হয়। অপরদিকে অধাতুগুলো আয়নিকরণ শক্তি বেশি এবং এরা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা সবচেয়ে বেশি। তা আমরা দেখি কীভাবে গঠিত হয়। আয়নিক সোডিয়াম একটা ইলেকট্রন দান করে, ক্লোরিন আয়ন ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়, ক্লোরাইড ঋণাত্মক আয়নে পরিণত হয়। তো সোডিয়াম প্লাস ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। আমরা ডায়াগ্রামের সাথে দেখাতে পারি ধাতুগুলো সাধারণত আয়নিক যৌগ সাধারণত 1 নম্বর গ্রুপের পদসারণী 1 ও 2 নম্বর গ্রুপের মৌলগুলোর সাথে পদসারণী 16 ও 17 নম্বর গ্রুপের মৌলের সাথে সাধারণত আয়নিক যৌগগুলো গঠন করে। অধাতু আয়ন 16 এবং 17 অধাতু যৌগ বা মৌল, আর 1 ও 2 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে ধাতব মৌল। এদের মধ্যে সাধারণত আয়নিক বন্ধন গঠন হয়। তো কীভাবে আমরা আয়নিক বন্ধন গঠিত হয় আমরা ডায়াগ্রামের সাথে দেখাতে পারি। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, প্রথম গোলকে থাকে 2টা, দ্বিতীয় গোলকে থাকে 8টা, 2 আর 3 4 6 2 8টা, 8 আর 10, আর তৃতীয় গোলকে সর্বশেষ গোলকে থাকে একটা ইলেকট্রন থাকে। অপরদিকে ক্লোরিন পরমাণু 17 পারমাণবিক সংখ্যা 17, প্রথমে থাকে 2টা, দ্বিতীয় গোলকে থাকে 8টা, দুই আর 4 6 8 10, তৃতীয় গোলকে থাকে 7টা, 2 আর 2 4 2 6 7টা। তো সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তাই সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন থাকে, অপরদিকে
সোডিয়ামের একটা অষ্টপূর্ণ হতে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার নিতে সোডিয়ামের 7টা ইলেকট্রন প্রয়োজন, অপরদিকে ক্লোরিনের অষ্টপূর্ণ হতে সর্বশেষ একটি 1টা ইলেকট্রন প্রয়োজন। সুতরাং এখানে সোডিয়ামের 7টা গ্রহণ করার চেয়ে একটা দান করাই তার শ্রেয়, অপরদিকে ক্লোরিন পরমাণু 7টা ছেড়ে দেওয়ার চেয়ে একটা গ্রহণ করা তার পক্ষে বেটার। তাই সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করে, সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে দান করবে, ক্লোরিন সেটা গ্রহণ করে তার অষ্টক পূর্ণ হয়ে যাবে, আর সোডিয়ামের এই ক্ষেত্রটা উঠে দিয়ে এরও অষ্টক নিয়ম মেনে চলবে। সমান সমান সোডিয়াম 2টা 2 আর 2 4 আর 2 6 2 আর 2 4 6 দিয়ে 8টা 1 প্লাস একটা ইলেকট্রন কে দান করেছে দাতা, অপরদিকে ক্লোরিন প্রথমে 2টা, তারপর দ্বিতীয় ভাগে 8টা, তৃতীয় ভাগে 8টা 2 আর 2 4 আর 2 6 আর 2 8টা, সে একটা গ্রহণ করেছে, তাই সে বিরাম। এটা এর অষ্টপূর্ণ সর্ববয়স্ক হলো 8টা ইলেকট্রন, এর সর্ববয়স্ক হলো 8টা ইলেকট্রন, এর ইলেকট্রন সংখ্যা 8 10 নিয়নের স্ট্রাকচার দিল, সোডিয়াম নিয়নের নিষ্ক্রিয় গ্যাস নিয়নের স্ট্রাকচার দিল, আর আর্গনের 18 আর্গনের স্ট্রাকচার দিল। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদানটা এমনভাবে ঘটবে যে উভয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার নেয়, তাহলে তো ঘটনা কেন এখানে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো সে ধনাত্মক, অপরদিকে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে ঋণাত্মক, গ্রহণ করে তার অষ্টপূর্ণ হয়ে গেল, এটার অষ্টপূর্ণ হয়ে গেল। এইভাবে আয়নিক বন্ধন সৃষ্টি হয়। আমরা আরো একটা স্ট্রাকচার ডায়াগ্রামের সাথে দেখাতে পারি। ম্যাগনেসিয়াম ধাতু, ম্যাগনেসিয়ামের 12 পারমাণবিক সংখ্যা, প্রথম ক্রমে থাকবে 2টা, দ্বিতীয় ক্রমে থাকবে 8টা 2 আর 2 4 আর 2 6 আর 2 8টা, তৃতীয় ক্রমে থাকবে 2টা, তাহলে 8 8 10 12। এটা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন 8 পারমাণবিক সংখ্যা আছে 8, প্রথম ক্রমে 2টা, দ্বিতীয় ক্রমে থাকবে 8টা 8, দ্বিতীয় ক্রমে থাকবে 6টা 2 2 4 6, 2 আর 2 4 6 6 2 8। এখন ম্যাগনেসিয়াম ধাতু সর্বশেষ পর্যায়ে তার 2টা ইলেকট্রন আছে, তার অষ্টপূর্ণ হতে গেলে 6টা ইলেকট্রন প্রয়োজন, 6টা গ্রহণ করেছে, তার 2টো দান করার ছিল, তাই সে 2 দান করে দেবে। 2টো ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন অক্সিজেনকে দান করবে, অক্সিজেন 2টো ইলেকট্রন হলে 6 আর 2 8, তারও সর্ববয়স্ক 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাবে। এইভাবে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠন করবে সেটা হচ্ছে আয়নিক যৌগ, এবং এই প্রক্রিয়াটা হচ্ছে আয়নিক বন্ধন, আর এই যে যৌগ হবে সেটা হচ্ছে আয়নিক যৌগ। সমান সমান ম্যাগনেসিয়াম প্রথমে 2টা, তারপরে 8টা 2 আর 2 4 6 2 8, তৃতীয় গুলো উঠে যাচ্ছে, তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস দান করলো, অপর থেকে অক্সিজেন 2টা 2 আর 2 4 8টা, তার দ্বিতীয় ক্রমটা অষ্টমে পূর্ণ হয়ে যাবে, 2 আর 2 4 6 2 8 আর 10, এরা 10 এটা 10, সবাই নিয়নের স্ট্রাকচার 2 মাইনাস, এটাও নিয়নের স্ট্রাকচার, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার। এইভাবে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে
আইনি যৌগ গঠন হয়। তো আমরা এবার আছে সমযোজী বন্ধন কি। সমযোজী বন্ধন দুইটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদান নয়, এটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে সেটি হচ্ছে ইলেকট্রন শেয়ার করে যে যৌগ গঠন করে সেটি হচ্ছে এই প্রক্রিয়াটা হচ্ছে আয়নিক বন্ধন বা সমযোজী বন্ধন। আর এ ধরনের যৌগকে বলা হয় সমযোজী যৌগ। তা আমরা পাই আমরা নাইট্রোজেন বা ক্লোরিন কথা বলতে পারি। ক্লোরিন দুটো ক্লোরিন পরমাণু মিলে একটা ক্লোরিন অণু সৃষ্টি হয়। ক্লোরিন একক মৌলিক পরমাণুর মধ্যে হতে পারে, হাইড্রোজেনের মাধ্যমে হতে পারে। প্রথমে আমরা হাইড্রোজেন দিয়ে দেখাই। হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন তা হাইড্রোজেন এর পরমাণুর সংখ্যা একটা, আরেকটা হাইড্রোজেন মিলে হবে এটা। অর্থাৎ এরকম হতে পারে। অর্থাৎ এখানে হিলিয়ামের স্ট্রাকচার নিল, নিশ্চয়ই কাছে হিলিয়ামের স্ট্রাকচার নিল। হাইড্রোজেনের একটা এর শেয়ার হলো, এর একটা শেয়ার হলো, অর্থাৎ দুটো হলো। এই হাইড্রোজেন বৈশিষ্ট্যের ইলেকট্রন সংখ্যা তখন 2, এই হাইড্রোজেন বৈশিষ্ট্যের ইলেকট্রন সংখ্যা 2, অর্থাৎ এরা হিলিয়ামের স্ট্রাকচার নিল। ক্লোরিন পরমাণু মধ্যে হতে পারে ক্লোরিন 17, প্রথমে 2টা, তারপরে 8টা, 2 আর 2 4 6, 2 আর 2 4 6, 2 8 10, তারপর 17টা, 2 আর 2 4, 2 আর 2 4 6, 17টা। তদ্রূপ আরেকটা ক্লোরিন পরমাণু 17, 2টা, 8টা, তারপরে 7টা, 2 আর 2 4 আর 2 6, 7টা। তাই এর শেয়ার করবে এর সাথে এইভাবে, এটা এর শেয়ার করবে। তাহলে সর্বশেষ হলো আগে ছিল 7টা, আগে 8টা, 2 আর 2 4 আর 2 6 আর 2 8। এই ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা অষ্টপূর্ণ হয়ে গেল। এটা পায় 2 আর 2 4 আর 2 6 আর 2 8, এরা অষ্টপূর্ণ হয়ে গেল। অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে, যে প্রক্রিয়ায় গঠন করে সেটা হচ্ছে আয়নিক সমযোজী বন্ধন। আর এই সৃষ্ট মৌলকে বলা হয় সমযোজী যৌগ। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আমরা দেখাতে পারি। আমরা পানি এবং এটা তো মৌলিক অণুর মধ্যে হতে পারে, আবার ভিন্ন দুটো মৌলের মধ্যে হতে পারে। যেমন পানি H2O, এটার মধ্যে আমরা সমযোজী বন্ধনের মাধ্যমে পানি অণু সৃষ্টি হয়। কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন 8, প্রথমে 2টা, তারপর থাকে 6টা, 2 আর 2 4 আর 2 6 আর 2 8। অপরদিকে হাইড্রোজেন একটা হাইড্রোজেন পরমাণুর মধ্যে এখানে আছে। হাইড্রোজেন পরমাণু সংখ্যা 1, এই ইলেকট্রন 1। তাহলে এরা এখানে এই আর এটা এই বন্ধন, এটা শেয়ার করলো, এটা শেয়ার করলো। তাহলে হাইড্রোজেন হিলিয়ামের স্ট্রাকচার হলো দুটো, সর্বশেষ হলো দুটো হয়ে গেল। আর ওখান থেকে অক্সিজেন অষ্টম নিয়ম মেনে চললো, অর্থাৎ 2 আর 2 4 আর 2 6 আর 2 8, এরা অষ্টম হয়ে গেল। অর্থাৎ
এই নিয়ন স্ট্রাকচার অক্সিজেন নিয়নের নিয়ন স্ট্রাকচার উভয় মৌল নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার অর্থাৎ ইলেকট্রন বিন্যাস অদল করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অদল করে। আমরা দেখতে পারি মিথেনের মধ্যে দেখতে পারি অ্যামোনিয়া গ্যাস, এরাও সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত হয়। কীভাবে হয়? নাইট্রোজেন কেন্দ্রীয় পরমাণু, নাইট্রোজেন 7, প্রথমে গোলকে 2টা, দ্বিতীয় গোলকে থাকবে 5টা, 2 আর 2 4 5টা, 5টা 2 7টা। হাইড্রোজেন 1টা, 3টা হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন যেমন হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন 1টা এখানে ইলেকট্রন বিন্যাস করবে, শেয়ার করব। এখানে একটা হাইড্রোজেন, তো হাইড্রোজেনটা আমরা এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন 3টা হাইড্রোজেন লাগবে। তো এখানে হাইড্রোজেন NH3 নাইট্রোজেনের অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে 2 আর 2 4 আর 2 6 আর 2 8, অর্থাৎ 3 জোড়া যুক্ত ইলেকট্রন আর 1 জোড়া মুক্ত ইলেকট্রন। এটা হচ্ছে মুক্ত ইলেকট্রন অংশগ্রহণ করেনি এখানে। তা এটা হচ্ছে অ্যামোনিয়া। ইলেকট্রন আদান প্রদান, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অ্যামোনিয়া অণু সৃষ্টি হবে। তো আমরা আয়নিক যৌগ এবার দেখো, আয়নিক যৌগ বা সমযোজী যৌগের মধ্যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। তাহলে আমরা সমযোজী বন্ধনের ক্ষেত্রে মৌলিক অণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করতে পারে, সমযোজী বন্ধন হতে পারে। আবার একাধিক মৌলের মধ্যে একের অধিক অর্থাৎ দুটো ভিন্ন মৌলের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করতে পারে। এবার আমরা বৈশিষ্ট্য কিছু লক্ষ্য করি বা পার্থক্য আমরা দেখি। আয়নিক যৌগ এবং সমযোজী মধ্যে পার্থক্য। আয়নিক যৌগ সমযোজী, আমরা যদি দেখো আয়নিক বন্ধন, আয়নিক ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। একটি ধাতু আর একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। তাহলে আয়নিক যৌগটা ইলেকট্রন একটি ধাতু বা একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়। যদি দুইটি অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। বন্ধন দুটি অধাতুর মধ্যে, দুটি অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুটি সমযোজী বন্ধন গঠিত হয়। এবার 2 নাম্বার,
আইন দৈর্ঘ্য উচ্চ গমনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আইন দৈর্ঘ্য সাধারণত উচ্চ গমনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট সমযোজী দৈর্ঘ্য নিম্ন গমনাঙ্ক নিম্ন বিশিষ্ট। তাহলে আইন দৈর্ঘ্য উচ্চ গমনাঙ্ক এবং উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, সমযোজী দৈর্ঘ্য নিম্ন গমনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। অর্থাৎ তাপমাত্রা বেশি লাগে, এটা বেশি তাপ দিতে হয়, এটা বেশি কম তাপে চলে যায়। সাধারণত পানিতে দ্রবণীয়। আইন দৈর্ঘ্য সাধারণত পানিতে দ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। সাধারণত পানিতে অদ্রবণীয়। 4 নম্বর গলিত ও দ্রবীভূত অবস্থায় গলিত আইন দৈর্ঘ্য গলিত ও দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। 5 নম্বর শক্তিশালী কুলম্ব বল দ্বারা শক্তিশালী আইন দৈর্ঘ্য শক্তিশালী কুলম্ব বল দ্বারা আকৃষ্ট থাকে। দুর্বল সমযোজী দুর্বল ভ্যান্ডার দুর্বল ভ্যান্ডারওয়ালস বল দ্বারা এই পার্থক্য হয়ে গেল। এখানে 5টা পার্থক্য লিখে দিলাম। আইন দৈর্ঘ্য সমযোজী দৈর্ঘ্য তার সংজ্ঞা তোমরা নিশ্চয়ই জানো যে একটি ধাতু এবং একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন আয়নিক যৌগ গঠিত হয়। দুটো অধাতু পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়। আয়নিক দৈর্ঘ্য উচ্চ গমনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, আর সমযোজী দৈর্ঘ্য নিম্ন গমনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। আর 3 নম্বর সাধারণত আয়নিক দৈর্ঘ্য সাধারণত পানিতে গলে যায়, আর সমযোজী দৈর্ঘ্য সাধারণত পানিতে গলে না। আর 4 নম্বর আয়নিক দৈর্ঘ্য গলিত বা পানিতে দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিন্তু সমযোজী দৈর্ঘ্য তা পারে না। 5 নম্বর শক্তিশালী কুলম্ব বল দ্বারা বা ম্যাগনেটোস্ট্যাটিক্স বল দ্বারা আয়নিক দৈর্ঘ্য আকৃষ্ট থাকে, আর দুর্বল ভ্যান্ডারওয়ালস বল দ্বারা সমযোজী দৈর্ঘ্য আকৃষ্ট থাকে। তো আমি তোমাদের একটু বাড়ির কাজ দেবো, তোমরা বাড়ির কাজ দেখে নাও। বাড়ির কাজ
ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করা। 2 আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় কিন্তু সংযোজিত যৌগ হয় না কেন? এই দুটো প্রশ্ন বাড়ির কাজ থাকবে আমাদের। তো আমার পাঠদান কার্যক্রম আপাতত এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।